আর যিনি দলবদল নিজের দলকে ছেড়ে দিয়ে বিএনপিতে নির্বাচন করলেন আইসে, তাহলে ওই যে দলটা বানায় রাখছিলেন ওইটা কি গুপ্ত বিএনপি? কেউ কেউ বলছেন যে সরকারি দলের যে সালাউদ্দিন সাহেবরই মোকাবেলার করার ক্ষমতা বিরোধী দলের নাই। আমরা ইনফ্যাক্ট তাই দেখতেছি। ভাই বললেন যে বিএনপির ভিতরে গুপ্ত আছে, আরও অনেকে বলে গুপ্ত আছে। তো গুপ্ত যদি থেকে থাকে বাইর করাটা নৈতিক দায়িত্ব কিন্তু আপনার। যে মবের মানে সাম্রাজ্য উনি কায়েম করছেন, আমি তর্কের খাতিরে একমত হইলাম। সার্বভৌমত্ব দুই ধরনের, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। ইন্টারনাল সার্বভৌমত্ব কোনটা? আভ্যন্তরীণ, সেটা আমার স্বাধীন চলাফেরা। আপনি যদি বড় দলের মতো দল বানাইতে চান তাহলে এটা সমুদ্র বানাইতে হবে। এইটার ভিতরে সাপ, ব্যাং, কুচিয়া বা বড় মাছ, ছোট মাছ সব রাখতে হবে। এটাই রাজনীতি। সবাই যখন আন্দোলন করে তারা সরাইতে চায়, সরাইতে পারে নাই, ঠিক সেই মুহূর্তে এই গুপ্তদের কাজটা কিন্তু দেশের জন্য ভালো হয়েছে। আমি আবু হেনা রাজ্জাকের কাছে আসতে চাই। রাজ্জাক ভাই, কে কোথায় গুপ্ত এটি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে। রাজনীতিতে গুপ্তর বিষয়টি আপনি কিভাবে দেখতে চান? দেখেন, গুপ্ত শব্দটা কিন্তু আমরা এইবার পাইলাম, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর। শিবির গুপ্ত জামাত, গুপ্ত লীগ ছিল, কিংবা লীগ গুপ্ত শিবির ছিল। এখান থেকে এই শব্দটা আমাদের কাছে আসছে। যদি ওই জায়গার থেকে ধরে থাকি তাহলে সবাই যখন আন্দোলন করে তারা সরাইতে চায়, সরাইতে পারে নাই, ঠিক সেই মুহূর্তে এই গুপ্তদের কাজটা কিন্তু দেশের জন্য ভালো হয়েছে। গুপ্তের কাজ তো সবসময় খারাপ না। তাইলে এই যে গুপ্ত ছিল, শিবির ছিল লীগ গুপ্ত আকারে, অথবা লীগ ছিল শিবির, ফাইনালি তাদের পরিচয় পাওয়া গেছে ইয়ের পরে। তার পতন হওয়ার পর সে যখন পালা গেল তখন বলা হইলো ও শিবির ছিল, ও লীগ ছিল ইত্যাদি। কিন্তু ওই মুহূর্তে কাজটা ভালো হয়েছে। যদি কেউ বলে কাজটা ভালো হয়নি, তাদেরকে অফিসিয়ালি বলতে হবে। তাহলে এই দায় সরকারকেও নিতে হবে যে সেদিনের সেই গুপ্তদের কাজটা কি খারাপ ছিল কিনা। সেদিনের সেই গুপ্তের কাজগুলো শুধুই আওয়ামী লীগের জন্য খারাপ ছিল। সেদিনের সেই গুপ্তের কাজগুলো আওয়ামী লীগের কাছে ছিল মব। আজকের সরকার সেই 5ই আগস্টের ঘটনাটাকে কি মব বলতে পারবে? যদি মব বলেন তাহলে তো সেই মবের কৌশল বা মবের যে ফসল সেটা তো আজকে আমরা নিছি। তাহলে শেখ হাসিনার কাছে যেটা মব বা গুপ্তের কৌশল, সেটা তো আজকে যারা বর্তমান সরকার বা বিরোধী দলে যারা আছেন তাদের জন্য পজিটিভ দিক হয়েছে। সুতরাং আপনাদের ওই গুপ্ত আপনাদের জন্য ভালো ছিল বা মঙ্গল ছিল। এটা গেল গুপ্তের একটা দিক বললাম। এরপরে গুপ্ততে আসেন। তাহলে গুপ্ত বিএনপির ভিতরে জামাত থাকতে পারে, জামাতের ভিতরে গুপ্ত বিএনপি থাকতে পারে, আর তারপরে ছাত্র কি এনসিবির মধ্যে গুপ্ত থাকতে পারে। তাহলে এই যে গুপ্ত, আপনি ওই 5ই আগস্টের গুপ্তের থেকে যদি শিক্ষা নেন, আপনাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ওই গুপ্তগুলোকে খুঁজে বের করা। আপনার দলের ভিতরে যদি গুপ্ত থাকে, যেমন ভাই বললেন যে বিএনপির ভিতরে গুপ্ত আছে, আরও অনেকে বলে গুপ্ত আছে, তো গুপ্ত যদি থেকে থাকে বাইর করাটা নৈতিক দায়িত্ব কিন্তু আপনার। 5ই আগস্ট আপনার মাথায় রাখতে হবে, তারা তো গুপ্তরাই করেছিল। তো সুতরাং আপনার এখান থেকে আপনার মনোযোগ দিতে হবে। এবং নিজ দলের গুপ্ত যদি আপনি বের করতে না পারেন, আপনি রাষ্ট্র চালাবেন কেমনে? আপনি এডমিট করতেছেন গুপ্ত আছে, আর গুপ্ত যদি বাইর করতে না পারেন তাহলে কথাটা কি ভেগ টার্ম কিনা? আবার বলা হয়েছে, ভাই একটু আগে বললেন, একজন বলছেন যে কথা শুনবে না সে গুপ্ত। এটা কি আতঙ্কের রাজনীতি কিনা? যে আমি যা বলবো তা যদি না শোনো তাইলে আইডেন্টিফাই করা হবে অ্যাজ গুপ্ত। সেই ভয় থেকেও তো এটা কথা শুনতে বাধ্য করা কিনা, বা পার্টির কাজের ভিতরে মনোযোগ করতে বাধ্য করা কিনা। আবার যদি উল্টা দিকটা আসেন, দলবদল 40 বছর রাজনীতি করার পর যখন আখতারুজ্জামান চলে গেল জামাতে, তাহলে কি সে এতদিন বিএনপির ভিতরে গুপ্ত জামাত ছিল? কর্নেল অলি সাহেব চলে গেলেন জামাতে, ওনারা কি তাহলে গুপ্ত জামাত ছিলেন বিএনপির মধ্যে? মানে আপনি প্রশ্নগুলো, মানে আমি কী করবো, এটা তো সমাধান দরকার। আবার যিনি দলবদল নিজের দলকে ছেড়ে দিয়ে বিএনপিতে নির্বাচন করলেন আইসে, তাহলে ওই যে দলটা বানায় রাখছিলেন ওইটা কি গুপ্ত বিএনপি? অনেক প্রশ্ন কিন্তু আসে। জি। সুতরাং এই যে গুপ্ত, এই টার্মটা আপনাদেরকে সরায় ফেলতে হবে, নাহলে আপনাদের জন্য আতঙ্কের কারণ। আজকে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো ভাবতেছেন গুপ্ত বিষয়টা কিছু আসে যায় না, কিন্তু এই 5ই আগস্ট যদি ধরে রাখেন, আমি কিন্তু গুপ্তটা আমার কাছে খুব বেশি সিরিয়াস কিছু মনে হয় না। কিন্তু আমার কাছে এটা যদি রাজনৈতিক বুলি স্রেপ হয় ভিন্ন কথা। কিন্তু যেহেতু গুপ্ত দিয়ে সরকার পতন হয়েছে,
সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে, গুপ্তর ব্যাপারে তাহলে সজাগ থাকতে হবে। আর আপনারা বারবার গুপ্তর কথা বলবেন কিন্তু গুপ্ত উদ্ধার করতে পারবেন না, তাহলে কি হইল? আর এই গুপ্ত কে কোথায় আছে সবচেয়ে বেস্ট জানে রাষ্ট্রের যারা গোয়েন্দা বিভাগে কাজ করে। তো গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেন, নিজ নিজ দল গুপ্ত মুক্ত করেন, মানে গুপ্ত মুক্ত করেন। আর যদি মনে করেন যে না এটা শুধুই রাজনৈতিক বুলি, ভিন্ন কথা। আর যদি শুধু রাজনৈতিক বুলি হয় তাহলে এটা দুঃখজনক, মানে আমাদের রাজনীতি খুব হালকা হয়ে যাচ্ছে, কি সমস্ত শব্দ প্রয়োগ করে আমরা রাজনীতি করতেছি। আর নাহলে আপনি গুপ্ত খুঁজে বের করেন, না 5ই আগস্টের যে ঝুঁকি সেটা আপনার মাথার ভিতরে রাখতে হবে, নাকি এটা শুধুই ভয়ের রাজনীতি, যে কথা শুনবা না সে গুপ্ত হিসাবে আইডেন্টিফাইড হবা। আমার কাছে এটাও মনে হইতে পারে আতঙ্কের রাজনীতি। আমরা কিন্তু এই নির্বাচনের পর যদি ধরেন আমরা গণতান্ত্রিক সরকার ফেরত পাইছি, কিন্তু গণতান্ত্রিক সরকার পাওয়ার পর আমরা কি সবাই একেবারেই আতঙ্কমুক্ত আছি? আমরা নানানজনে নানানভাবে চিন্তিত আছি। কেন? এই যে মব, সেই মব কিন্তু এখনও বন্ধ হয় নাই। সেই মব সম্প্রতি দেখেন 7টা গলাকাটা, মানে 7টা হত্যা, এই যে নওগাঁ আর কক্সবাজার। এগুলো কি? আপনি পীর সাহেবকে পিটিয়ে মাইরা ফেলান, ইউনূস সাহেব মব শুরু করছেন, কথিত, মানে কথিত না, সবাই এটি আমরা বলছি যে মবের মানে সাম্রাজ্য উনি কায়েম করছেন। আমি তর্কের খাতিরে একমত হইলাম। তাহলে ওনার সময় যে মবগুলা হইছে, তারপর ওনার মবের সময় ডেড বডি কবর থেকে তুলে পুড়ে ফেলছে, আবার পত্রিকা অফিসে হামলা হয়েছে, এই সবই মব। মবের কোনো বিধান আছে নাকি যে আপনি শুধু স্টেটমেন্ট দিয়ে বসে থাকবেন যে আগের সরকারের সময় এমন অনেক মানে অপরিহার্য অপরাধ হয়েছে, মানে যেই অপরাধ ক্ষমার অযোগ্য, এই বিবৃতি দিয়ে আপনি ছেড়ে দেবেন? কোথায় আছে? আপনি তো মবের বিচার করতে পারেন যে কোনো সময়। ওই সময় কবর খুঁড়ে কারা লাশ তুইলা পুড়ছিল সেই বিচারে বাধা কোথায়? সেই আসামি গ্রেফতারই বা বাধা কোথায়? আপনি করছেন না তো। পত্রিকা অফিস হামলা করলো, সেই গ্রেফতার কোথায়? ডেড বডি এই পীর সাহেবরে পিটিয়ে মারলো, সেটা কোথায়? আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে বিভিন্ন কথা শুনি পার্লামেন্টের ভিতরে, যে বিষয় নিয়ে আমরা সবচেয়ে কম কথা শুনি সেগুলো হলো এইগুলা। এগুলা কি গুপ্ত? এই ঘটনাগুলো যারা ঘটাইতেছে তারা কি গুপ্ত? নাহলে সেই আলাপটা হচ্ছে না কেন? আপনি দেখেন তো পার্লামেন্টে এই আলাপগুলো হচ্ছে কিনা, যেগুলো আমি বললাম যে কবর থেকে লাশ পুড়লো, তুইলে লাশ পুড়লো, তাদের গ্রেফতার করা হয় না কেন? এটার তো কোনো তামাদি নাই যে কেউ বিচার করতে পারবে। পীর সাহেব পিটাই মেরে ফেললো, আলাপ হচ্ছে কিনা? তো আপনি সেই আলাপটা হবে না। রাষ্ট্রের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা সাধারণ লোকের জন্য, দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আভ্যন্তরীণ সার্বভৌমত্ব 2 ধরনের, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। ইন্টারনাল সার্বভৌমত্ব কোনটা? আভ্যন্তরীণ। সেটা আমার স্বাধীন চলাফেরা, আমার জানমালের নিরাপত্তা, আমাকে পোড়ায় মারবে না, আমাকে পিটাইয়ে মারবে না, এগুলো হলো আভ্যন্তরীণ নিরাপত্তা। সেই বিষয়ে কোনো আলাপ হচ্ছে না। আপনি পেট্রোল পাম্পে তেল নিতে গিয়েও মারামারি, সেটাও কিন্তু আপনি হইতে পারবে না। অথচ আমরা দেখলাম সবাই খতিয়ান একটা দিয়ে দিতেছে কি, যে আমরা গত 15 দিনে বা 1 মাসে এই পাম্পে এত লিটার তেল দিছি, ওই পাম্পে এত। এটা দিয়ে আমি কি করব? আপনি 2 লক্ষ লিটার না 2 কোটি লিটার তেল দিছেন, মানে আপনার বক্তব্যে মনে হচ্ছে তেল দিছি মানে শর্ট পড়ার কথা না। শর্ট কেন তাইলে? তাহলে আপনি যে তেল দিচ্ছেন সেটা সঠিক না ব্যাঠিক? আর যদি আপনার সঠিক হয় তাহলে তেল কি পাচার হয় কিনা? আপনি এই খতিয়ান দিলে তো কাজ হবে না। আমি তো আমার অভাবই দেখতেছি, তাহলে এখানেও কি গুপ্তরা কাজ করে? সেই গুপ্তদেরকে খুঁজে বের করেন। এই গুপ্তরাই কি তেলের শর্টেজ তৈরি করতেছে? কারণ আপনি তো আমার খতিয়ান দিচ্ছেন যে এই পাম্পে আমি এত লিটার তেল দিছি, দেখছেন না? আপনার এই খতিয়ান দিয়ে আমার কি হবে? আমার এই খতিয়ান দিয়ে কোনো লাভ নাই। আমি তেল পাচ্ছি না, আমি লাইনে দাঁড়াচ্ছি, এখানেও কি গুপ্ত? তো আপনি যদি শুধু গুপ্তের কথা বলেন আর সেই গুপ্ত ধরতে না পারেন, আপনার তেলের সংকট না, যে আপনার খতিয়ান দিয়ে তো আমার কিছু হবে না। আপনি 5 কোটি লিটার তেল দিচ্ছেন একটা পাম্পে, লাইনের পর লাইন, তাহলে তেলটা যায় কোথায়? কোনটা কারেক্ট? আপনার ইনফরমেশন কারেক্ট না? যাওয়ার পর সেই তেল চলে যায়, গুপ্তরা নিয়ে যায়। এই যে গুপ্ত শব্দ আজকে আবিষ্কার করছেন, সেই গুপ্তের সমাধান সরকারকেই দিতে হবে, বিরোধী দলকে দিতে হবে। সোজা বাংলায় যদি বলি, এটার জন্য টোটাল সংসদের দায়িত্ব আছে। রাজ্জাকি ভাই, জামায়াত ইসলামের অবস্থানকে বা রাজনীতির যে এখন তারা যে অবস্থায় আছেন, সেইটাকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করবেন?
না না, মানে আপনি কি পার্লামেন্টে না তার রাজনীতি সব জায়গায় পুরো তাদের রাজনৈতিক অবস্থানটাকে যেমন ধরেন যদি তাদের পার্লামেন্টের কথা আমরা নিয়ে আসি, আমার দেখা মতে জামাত বরাবর একটা রেজিমেন্টেড দল বলতে পারেন। রেজিমেন্টের দল বলতে যেমন জামাত যখন কোনো মিটিং করে, রোকন টোকন যেভাবে দাওয়াত দেয় যে অমুক জায়গায় এই মিটিং বা এই সমাবেশ, ওরা কিন্তু গুনতে পারে কতজন আসবে, এবং কারণ এগুলো সব ফিক্সড গোনা। এবং সেখানে গিয়ে কিন্তু আপনি দেখবেন না যে অন্য গোত্রের লোক আছে, খুব একটা খুঁজে পাবেন না। কারণ আপনি ওই কে সিগারেট খায় সেটা অ্যালাউ করেন না, কে কোথায় ইয়ে করে অ্যালাউ করেন না, কে অ্যালকোহল খায় অ্যালাউ করেন না, কে বিড়ি খায়, বিভিন্ন বিষয় ওনাদের আছে। ফলে আপনি তো এটা একটা পুকুর বানাইতে পারেন যেখানে শুধু বোয়াল মাছের চাষ করছেন, কিন্তু আপনি যদি বড় দলের মতো দল বানাইতে চান তাহলে এটা সমুদ্র বানাইতে হবে। এইটার ভিতরে সাপ, ব্যাং, কুচিয়া বা বড় মাছ, ছোট মাছ সব রাখতে হবে। এটাই রাজনীতি। রাজনীতি তো একটা গোষ্ঠীর জন্য না যে শুধুমাত্র আপনারা নিজেরা কতজনে করবে। কিন্তু তারা অন্য কাউকে ঢোকালে তো তখন আবার সমালোচনা হয়, অন্য লোককে কেন ঢোকানো হচ্ছে। আমরা দেখলাম যে তারা অন্য ধর্মের যখন প্রার্থী দেওয়া হয় তখন বলা যায় তারা অন্য ধর্মের কেন। সেই জায়গাটা আমি আসতেছি। তার আপনি যদি ওইভাবে আসেন যে জামাতের রাজনীতিটা কেমন, এই যেটা বললাম যে আপনার সবাইকে অ্যাকোমোডেট করতে হবে, যেটা তারা পারতেছে না। এবং আমি যদি দীর্ঘ 55 বছরের কথা না বলি, 90 সালের গণ অভ্যুত্থানের পর থেকে যদি চলে আসি এখানে, যে তাইলে আমি দেখব যে এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায়, তখন সোশ্যাল মিডিয়া না থাকলেও তখনকার প্রিন্টিং মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া বলতে রেডিও বা কি বলে যেটা ছিল, বিটিভি বলেন আর যাই বলেন, তারপরে লোক মুখে বিভিন্ন জনের কাছ থেকে আমরা যা শুনছি, পত্রিকান্তরে যা প্রকাশ পাইছে, এই সব কিছু যদি মিলাই তাহলে আমরা এখন পর্যন্ত মিডিয়ার তরফ থেকে ট্রিটমেন্ট যদি ধরি, এমন কিছু পাই নাই যেখানে আপনার জামাতের রাজনীতিকে সমর্থন করা যায়। সমর্থন করার মতো আমরা কিছু পাই নাই। সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছে নারী বিদ্বেষী বিষয়টাও আসছে। বাট এবং এইগুলা তারা যে খুব পরিষ্কার করতে পারছে তাও না। আর ব্যক্তিগতভাবে আমি যদি বলি, এই যে রাজনীতি তারা যেটা করতেছে, সেই রাজনীতি কখনোই সবার কাছে গ্রহণযোগ্য হবে না, কখনোই হবে না। কারণ আপনি ধর্মভিত্তিক রাজনীতি যদি করেন, ধর্ম শব্দটাই হইল বিভিন্ন গোষ্ঠীর জন্য আলাদা আলাদা। আপনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কিন্তু আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে কি হবে? সে কি শুধু ইসলাম ধর্ম দিয়ে মুসলমান শাসন করবে? হিন্দু যারা আছে তাদেরকে আপনি কি করবেন? তাহলে রাষ্ট্রের জন্যে আপনার একটা সবার কাছে গ্রহণযোগ্য বিধান লাগবে, যেই বিধানে কোনো ধর্মের কোশ্চেনটা আসবে না। কিন্তু তাদেরকে আপনি যখনই চিন্তা করবেন তখনই আপনি ধর্মের চিন্তা করবেন। আর এই ধর্মটা এক একজনের কাছে এক এক রকম। এক ইসলাম ধর্মই কিন্তু এক একজনের কাছে এক এক রকম। কেউ ইসলাম ধর্ম করে আল্লাহর সাথে দিদার লাভ করে, কেউ ইসলাম ধর্ম কইরা পরে তো অনেক খারাপ অপকর্মে অভিযুক্ত হয়, এই সব আছে। অর্থাৎ রাষ্ট্রের বিধান মতো চলবে রাষ্ট্র, আর ধর্মের বিধান দিয়ে চলবে ধর্ম। সে কারণে আপনি বলতে পারেন ধর্মটা কিন্তু ইন্ডিভিজুয়াল, যার জন্য বলা হয় ধর্ম যার যার, আর রাষ্ট্রটা কিন্তু সবার। ধর্মটা যদি দেন তাহলে আপনি পুকুর, মানে আপনার সাম্রাজ্য আপনার এইখানে, আপনার পুকুরের ভিতরে শুধু আপনি আছেন। আর রাষ্ট্র হইল মহাসমুদ্র, এটার ভিতরে আপনার সব কিছু থাকবে। সুতরাং জামাত ইসলামের যে রাজনীতিটা আমি দেখে আসতেছি আজকে পর্যন্ত, আমার কাছে মনে হয় এটার সীমাবদ্ধ রাজনীতি, একটা গোষ্ঠীকেন্দ্রিক বা একটা ধর্মকেন্দ্রিক। এবং এই রাজনীতি যদি অ্যাকসেপ্টেবল করাইতে হয় মানুষের কাছে, তাহলে তাদেরকে চিন্তা করতে হবে কোন পদ্ধতিতে এটা সবার জন্য গ্রহণযোগ্য। এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, তারা ভালো হোক মন্দ হোক, আমরা যাই বলি না কেন, তারা কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। আপনি সবাইকে যে অ্যাকোমোডেট করবেন আপনি মুখে বললে হবে না, ইন অ্যাকশন আপনি অ্যাকোমোডেট করায় দেখান। তো এইটা হলো এই জন্য। আর সেকেন্ড আসেন পার্লামেন্ট। জামাত ইসলাম আমি যদি আউটার মানে বাহ্যিকভাবে দেখে বলি, আচ্ছা আমার কাছে মনে হয় ঘুষ খাইতে দেখি নাই কিংবা চাঁদাবাজি করতে দেখি নাই, যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এটা যেন কী বলে, কি নেয়, হাদিয়া নেয়, জাকাত নেয়, আরও কি নেয়। কিন্তু আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে আমরা এইগুলা বাহ্যিকভাবে দেখি নাই, কিন্তু আজকে যখন পার্লামেন্টে তারা গেল, পার্লামেন্টে কিন্তু হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, জামাত আমি বলতেছি যে রেজিমেন্টেড ক্লিন মনে হয় আউটারলি, কিন্তু আপনি যখন পার্লামেন্টে আমি পারফরমেন্স দেখতেছি, ওদের কাছে অনেক মেধাবী লোকও আছে আমি শুনি, কিন্তু আমি পারফরমেন্সটা খুব ভালো দেখতে পাচ্ছি না। যেমন ধরেন আমি দেখতেছি একজন চৌকস লোক বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, সে যেভাবে
রোলটা প্লে করতেছে খুব বোল্ডলি। আপনি দেখেন জামাতের কাছ থেকে আমরা এরকম কোনো বোল্ড শব্দ পাচ্ছি না। আপনি যদি বলেন সালাউদ্দিন সাহেবের সংবিধানের ব্যাখ্যা দেয়, আপনারা পইরা আসেন, পইরা আসলে পারলে এভাবে বোল্ডলি কাউন্টার দেন। মানে আমরা যেটা আশা করছিলাম যে খুব বোল্ডলি তারা বলবে, সেই বোল্ডনেসটা আমি দেখতেছি না। কেউ কেউ বলছেন যে সরকারি দলের যে সালাউদ্দিন সাহেবরই মোকাবেলার করার ক্ষমতা বিরোধী দলের নাই। আমরা ইনফ্যাক্ট তাই দেখতেছি, মনে হয় যে সব কিছু ম্লান হয়ে গেছে। এটা আমি ছোট করছি না, সালাউদ্দিন সাহেবকে অনেক বড় করছি না, ওদেরকেও ছোট করছি না, কিন্তু পার্লামেন্টে তার প্রাণবন্ত হবে সেই প্রাণবন্ত জিনিসটা আমি দেখতেছি না। এখানেও মনে হয় তাদের কিছু ঘাটতি আছে। আমার কাছে মনে হয় এই দিকটাও তাদের ডেভেলপ করা দরকার। তার সাথে সাথে চিন্তা করা দরকার যে তার দলের গ্রহণযোগ্যতা কিভাবে বাড়াবে, কারণ রিলিজিয়ান ইজ ফর ইন্ডিভিজুয়াল, স্টেট ইজ ফর অল। সুতরাং আপনার দলকে আপনার সবার কাছে গ্রহণযোগ্য করতে হইলে কিভাবে করবেন, আমার দৃষ্টিকোণ থেকে আমি সেটা দীর্ঘদিনে আমি দেখি নাই যে সবাই তাকে গ্রহণ করবে, এইরকম কোনো অবস্থানে তারা নেই। জি।